হয়ে গেছে, শুরু করে দিই। আমরা আজকে দিনাজপুর বোর্ড 2019-এর ব্রাঞ্চের ম্যাথটা সলভ করতে চাচ্ছি। তোমাদের বই যাদের আছে, সাধারণ তপন স্যারের বই শেষ থেকে 2 নম্বর পৃষ্ঠায়, 21 পৃষ্ঠায়, প্রশ্নের 21 পৃষ্ঠায় আছে। দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রশ্নটা আগে লিখি, তারপরে দেখি তোমরা কতটুকু মনে রাখছো। ভেক্টর নলেজ কাজে লাগবে। এখানে দেয়া আছে একটা চিত্র। চিত্রটা এরকম, একটা প্রাস মানে কোনো একটা বস্তু ছুঁড়ে মারা হয়েছে আর কি। তো এটার গতিপথ এরকম, আমরা জানি এরকম হবে গতিপথ। এখন বলছে যে ও বিন্দু থেকে ছুঁড়ে মারার পরে পি আর কিউ দুটা বিন্দু দেওয়া আছে আর কি, একটা পি বিন্দু একটা কিউ বিন্দু দেওয়া আছে। এইভাবে পি পথে কিউ পথে গিয়ে আবার এদিকে এসে পড়বে বস্তুটা। ওকে, আমাদের সাধারণত নিক্ষেপণ বেগ দেয়া থাকে আর নিক্ষেপণ কোণ দেয়া থাকে, কিন্তু এই প্রশ্নে এগুলো দেয়া নাই। এই প্রশ্নে কি করা আছে, এই যে এখানে একটা পি বিন্দু, এটার অবস্থান ভেক্টর দেয়া আছে। এটা যদি আর একটু স্পষ্ট করে আঁকি তাহলে এরকম আর কি, মানে সরাসরি মনে করো এখানে পি বিন্দুটা যদি এরকম হইতো তাহলে স্পষ্ট দেখা যেত আর কি। পি বিন্দুর অবস্থান যে ভেক্টরটা সেটা দেয়া আছে, এখানে হিবিজিবি হয়ে গেছে। তাহলে এই চিত্রটাকে তোমরা সঠিক চিত্র হিসেবে ধরে নাও। পি বিন্দুটার অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টরের সংখ্যা সবার জানা আছে। অবস্থান ভেক্টর দেয়া আছে ওপি, ওপি সমান 10i প্লাস 12j, এটা দেয়া আছে। আর একক দেয়া আছে এত মিটার, আর কোনো ইনফরমেশন দেয়া নাই। কথা, এই পি বিন্দু পর্যন্ত যাইতে 1 সেকেন্ড সময় লাগছে সেটা বলে দেয়া আছে। রাস্তাকে ছুড়ে মারা হয়েছে ওই বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত যাইতে 1 সেকেন্ড সময় লেগেছে, এটা বলে দেওয়া আছে। আর ওপি এর অবস্থান ভেক্টর দেয়া আছে 10i প্লাস 12j মিটার, মানে সরণের জন্য ভেক্টরটা ওপি যে সরণের ভেক্টর সেটা দেয়া আছে। তোমার কাছ থেকে জানতে চাইছে দুইটা প্রশ্নের উত্তর। একটা হচ্ছে প্রাসটির নিক্ষেপণ কোণ নির্ণয় করো। প্রাসটির নিক্ষেপণ কোণ নির্ণয় করো। নিক্ষেপণ কোণ নির্ণয় করো। তোমরা একটু চেষ্টা করো, পারো কিনা। না পারলে তো আমি বলে দিচ্ছি। আবার এখানে ছবিটা আঁকতেছি একটু বড় করে, তাহলে সুবিধা হবে। একটা ব্রাশ এরকম করে ছুঁড়ে মারা হয়েছে, ও বিন্দু থেকে ছুঁড়ে মারা হয়েছে। পি বিন্দু এখানে একটা বিন্দু, ওই পর্যন্ত যাইতে 1 সেকেন্ড সময় লাগছে। আর এই পি বিন্দুর অবস্থান ভেক্টরটা দেয়া আছে, এই ওপি ভেক্টরের অবস্থান যে ভেক্টরটা এটা দেয়া আছে 10i প্লাস 12j। আর এই পর্যন্ত পি পর্যন্ত, ও থেকে পি পর্যন্ত যাইতে 1 সেকেন্ড সময় লাগছে। যারা পারো তারা একটু দ্রুত চেষ্টা করো, অন্যরা একটু অপেক্ষা করো, না পারলে বলে দেবো, সমস্যা নেই। আমাদের প্রশ্ন হচ্ছে নিক্ষেপণ কোণ কত, মানে এইখানে যে নিক্ষেপ করা হয়েছে বস্তুটাকে, এটা কত কোণে নিক্ষেপ করা হয়েছে। বেগ জিজ্ঞাসা করে নাই, নিক্ষেপণ কোণ কত এটা জিজ্ঞাসা করা হয়েছে। এখানে ভেক্টর আকারে দেয়া আছে, ভেক্টর থেকে মানটা একটু বের করে নিতে হবে আর কি, পারবো আশা করি।
চেষ্টা করতে থাকো, 1 মিনিট পরে জিজ্ঞাসা করি যে কেউ পারতেছে কিনা, না পারলে আর কি করার। ওকে, 1 মিনিট হয়ে গেছে। কেউ কি পারতেছো বলো তো, মানে ট্রাই করতেছো? স্যার একটু ট্রাই করতেছি স্যার, ট্রাই করতেছি। আচ্ছা করো। ইকরা একজন ট্রাই করতেছে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আর কারোর মাথায় আসতেছে কিভাবে সলভ করা যাবে? সাদিকা আফরিন, রোল কত? স্যার 331। আচ্ছা, যখন মিটিং এ আসবা তখন নামটা একটু চেঞ্জ করে নিবা, নামের সাথে রোলটা দিয়ে দিবা। ওকে স্যার। ওকে। আচ্ছা, ইকরা কি মনে হচ্ছে পারতেছো? আমাকে বলো তো কিভাবে করতেছো। 1 মিনিট স্যার, 1 মিনিট। 1 মিনিট, আচ্ছা। আচ্ছা, অন্যরা অবস্থান ভেক্টরের সংজ্ঞাটা একটু মনে করার চেষ্টা করো। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান প্রকাশের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয়। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান প্রকাশের জন্য যে ভেক্টর ব্যবহার করা হয়। আমরা এরকম বলছিলাম। হ্যাঁ, 9.4 আসতেছে। আমি আসলে স্যার আমারও 59.4 আসছে। আচ্ছা, আমি আসলে করি নাই এটা, আমি ভুল করে 2 সেকেন্ডের জন্য একটু রাফ করছিলাম, তখন অন্য উত্তর আসছিল আর কি। 1 সেকেন্ডের জন্য আমি রাফ করিই নাই, এখন আমি করব। ওকে, কে কে করছে? যে দুজন কে করছে একটু দেখি। ইকরা, আর কে করছে? স্যার আমি নাজমুন নাহার। নাজমুন নাহার, 392 আর 366। ওকে, তা আমাদের প্রথম প্রসঙ্গ কাঠামো মূল বিন্দু সাপেক্ষে যে ভেক্টর, সেটাকে অবস্থান ভেক্টর বলা হয়। আমরা জানি অবস্থান ভেক্টরকে আর দিয়ে সাধারণত প্রকাশ করি আমরা, এখানে ওপি দিয়ে প্রকাশ করছে। আর হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। স্যার পড়াইছিলেন, মনে আছে সবার নিশ্চয়। এখানে এক্স আছে, ওয়াই আছে, জেড এটা নাই, তাহলে আমাদের এটা নিয়ে টেনশন করার দরকার নেই। তা আমরা যেই ভেক্টরটুকু দেয়া আছে এর সাথে মিলিয়ে একটা একক ভেক্টর এখানে লিখি, মানে অবস্থান ভেক্টর এখানে লিখি, তারপরে আমরা আগাবো। ওকে, যারা করছো এটা দেখো, অন্যরাও খেয়াল করো। তাহলে ওপি ভেক্টরটা যদি আমরা ওই আমাদের অবস্থান ভেক্টর আগে যেভাবে শিখছি ওইভাবে লিখতাম, তাহলে কি হতো? এক্স আই প্লাস ওয়াই জেড, এক্স আই প্লাস ওয়াই জেড। তাহলে এওপি আর এওপি একই ভেক্টর, তাই না? দুটি অবস্থান ভেক্টর। তাহলে যদি তুলনা করি, তুলনা করে তাহলে কি দেয়া আছে? এক্স এর মান দেখো, আই এর সাথে যা সেটা এক্স এর মান অবশ্যই, আর জে এর সাথে যা এটা অবশ্যই ওয়াই এর মান। তাহলে এখানে এক্স এর মান দেয়া আছে, এক্স ইকুয়াল 10 দেয়া আছে, আর ওয়াই ইকুয়াল 12 দেয়া আছে আমাদের। এটা আমাদের কাজে লাগাবো, আমরা কাজে লাগাবো। দেখো, এক্স মানে হচ্ছে এক্স অক্ষ, এখান থেকে যদি লম্ব আঁকি এক্স অক্ষ বরাবর দূরত্বটা দেয়া আছে, আর এখান থেকে যদি লম্ব আঁকি ওয়াই অক্ষ বরাবর যে দূরত্বটা সেটা দেয়া আছে।
তো এখন আমাদের এক্স আর ওয়াই এর মান যেহেতু দেয়া আছে আর আমাদের সমীকরণও জানা আছে, তো ওই সমীকরণগুলো ব্যবহার করে এই 10 আর 12 কে কাজে লাগিয়ে আমরা থিটার মান বের করে ফেলতে পারি। আমাদের এক্স এর সমীকরণ জানা আছে, ওয়াই এর সমীকরণ জানা আছে। এক্স এর জন্য সমীকরণ কি ছিল আমাদের জানা আছে? এক্স জি স্যার, V naught বি নট কস থিটা। হ্যাঁ, এক্স এর উপরে টাইমের কোনো প্রভাব নাই, তাহলে ভি নট কস থিটা নট, এটা জানা আছে। আর ওয়াই এর সমীকরণ ওয়াইও আমাদের জানা আছে, ওয়াই হচ্ছে ভি নট সাইন থিটা সাইন নট, থিটা সাইন থিটা নট ইনটু মাইনাস হাফ ইনটু জি টি আছে না, স্যার। টি আছে, হ্যাঁ, মাইনাস হাফ জি জি টি স্কয়ার। টি স্কয়ার, এটা আমাদের জানা আছে। উপরের সমীকরণে এক্স এর মান দেয়া আছে 10, তাহলে এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ। 2 নম্বরে ওয়াই এর মান দেয়া আছে 12 আর ভি নট সাইন থিটা নট আমরা জানি না, আর টি এর মান দেয়া আছে 1 মাইনাস হাফ জি এর মান তো জানি 9.8 আর টি এর মান 1 স্কয়ার। ওকে, তো তাহলে এখানে 9.8 কে 2 দিয়ে ভাগ করলে 4.9 4.9 পাওয়া যায়। 9 তাহলে ভি নট সাইন থিটা নট মাইনাস 4.9 আর এই পাশে 12। যদি আমরা ভি নট সাইন থিটা নট কে এক পাশে রাখি আর 4.9 কে ওই পাশে নিয়ে যাই তাহলে এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে। তাহলে ভি নট সাইন থিটা নট ইকুয়াল ওই পাশে নিয়ে গেলে যদি 12 এর সাথে 4 যোগ করলে 16.9। স্যার 60.9। হ্যাঁ 16.9। ওকে, তো তাহলে দুইটা সমীকরণ পেয়ে গেছি। দেখো একটা হলো ভি নট কস থিটা নট আর একটা হলো ভি নট সাইন থিটা নটের ইকুয়েশন পেয়ে গেছি। তো তাহলে এই দুটো সমীকরণকে বর্গ করে যোগ করলেই আমরা ভি নটের মান, অথবা এখন যেহেতু থিটার মান বের করতে বলছে, স্যার ভাগ করলে তো হবে, ভাগ করলে তো হবে। হ্যাঁ যদি 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করি 2 ভাগ 1, 2 এ কি ছিল, 2 এ ছিল ভি নট সাইন থিটা নট আর 1 এ ছিল ভি নট কস থিটা নট, বাম পাশটা একসাথে দেখলাম, আর ডান পাশে সাইন থিটা নট ছিল 16.9 আর কস থিটা নট ছিল মনে হয় 10, একটু দেখি আমি, হ্যাঁ 10। তাহলে মানগুলো যদি বসিয়ে দিই আমরা, ভি নট আপদ কেটে যাচ্ছে, তো সাইন বাই কস সমান হচ্ছে tan থিটা নট। তো ওই পাশে তাহলে 1.69 কে 10 দিয়ে ভাগ করলে, সরি 16.9 কে 10 দিয়ে ভাগ করলে 1.69। এবার আমরা থিটার মান চাই, তাহলে tan ইনভার্স করলে আমাদের ক্যালকুলেটরে 1.69, আমি একটু করে দেখি কত হয়েছে। tan ইনভার্স 1.69 সমান 59.38। Sir, 59.38. 59.3 আসে স্যার। হ্যাঁ 59.38। ওকে, তোমরা যা করছিলা তাহলে সঠিক করছো। এবার যদি তোমাদেরকে বলা হয়তো বেগ নির্ণয় করো তাহলে পারতা না? জি স্যার। জি আচ্ছা, স্যার। বেগ নির্ণয় করতে হলে কি করতাম, 1 আর 2 এর মধ্যে সাইন কস আছে, তাহলে বর্গ করে দিয়ে যোগ করে দিতাম। আমরা এটা করি, একটু বেগ নির্ণয়টা এখন করি, দেখো তোমাদের সাথে আমি করি। যদি বেগ নির্ণয় করতে চাই তাহলে কি করব, 1 আর 2 কে বর্গ করে দেব, তো 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তো কি হয়, একটাকে বর্গ করলে ভি নট স্কয়ার কস স্কয়ার থিটা নট, আরেকটাকে বর্গ করলে ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা নট, এটা হবে। আর রাইট সাইডে হবে একটা 10 স্কয়ার আর একটা হবে 16.9 নাকি 19.6 ছিল, ভুলে গেছেন। 16.9। আচ্ছা, তাহলে 16.9 স্কয়ার। তো দুই পাশ বাম পাশ থেকে দেখো ভি স্কয়ার যদি কমন নেই, ভি নট স্কয়ার যদি কমন নেই তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এটুক সমান 1 হয়ে যায়। সমস্যা না আছে ম্যাডাম? তাই এটুক যদি আমরা বর্গ করি তাহলে কত হয়, So, 10 স্কয়ার 385.61. 16.9 স্কয়ার, ওকে, 385.61, Ji, sir. 385.61। এবারে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এটুক সমান তো 1, তাহলে আমরা একটু বাদ দিয়ে দিই, এইটুক তাহলে এইটুক 1 হয়ে গেলে সরাসরি বাদ দিতে হবে, গুণ করলে 1 পাওয়া যাবে। এবার তাহলে ভি স্কয়ার আছে বাম পাশে, আমরা চাই হচ্ছে ভি, তাহলে দুই পাশে রুট করে দিলে হয়ে যাবে। তাহলে ভি নট ইকুয়াল √385.61,
এটাকে যদি রুট করে দেই তাহলে 19.63, তাহলে ভি নট হবে 19.63, ভি নট ইকুয়াল 19.63, ভিডিও নাই সমস্যা 19.63 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে নিক্ষেপণ বেগ। আমি যেটা করছিলাম, আমি ভুল করে 2 সেকেন্ডের জন্য করছিলাম, তোমরা একটু উত্তর মিলিয়ে নিও, মানে তোমরা এইচডব্লিউ হিসেবে এটা করে ফেলো। মানে আমাদের যে ডাটাটা দেয়া ছিল, এটা যদি পি বিন্দুতে টি ইকুয়াল 2 সেকেন্ডের জন্য যায়, মানে 2 সেকেন্ড লাগে পি বিন্দু পর্যন্ত পৌঁছাইতে, তাহলে নিক্ষেপণ বেগ কত, নিক্ষেপণ কোণ কত হয় আর নিক্ষেপণ বেগ কত হয়। আমি পাইছিলাম নিক্ষেপণ কোণ 72.43 আর নিক্ষেপণ বেগ পেয়েছিলাম 16.57 মিটার পার সেকেন্ড। এটা একটু তোমরা কাজ হিসেবে করে নিতে পারো, কনসেপ্ট ক্লিয়ার হবে আর কি। ওকে, এটা ছিল আমার আজকের প্রবলেম। আর আমরা দ্বিমাত্রিক গতি থেকে আর বেশি কিছু পড়তে যাচ্ছি না, কয়েকটা সূত্র দেখবো আমরা। আমাদের প্রাস অনেক ধরনের হতে পারে, আমি শুধু একটা দেখাইছি। আজকে আমি আরো কয়েক ধরনের প্রাস তোমাদেরকে দেখা দিচ্ছি, সূত্র আকারে, ফর্মুলা আকারে মনে রাখবো। দেখো, আমরা এতদিন তিনটা একই সাথে লিখি, আমি আপাতত তিনটা কেস দেখাচ্ছি, আরো কেস হইতে পারে, আরো অনেক কেস হইতে পারে। আমাদের বইয়ে সাধারণত এই তিনটা কেস দেওয়া আছে, এর বাইরে কোনো কিছু নাই। প্রথম আমরা তো যেটা করছিলাম সেটাই, যে ভূমি থেকে একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, তাহলে সে এভাবে এসে পড়বে। তাহলে ভূমি থেকে উপরে, এটা একটা কেস। আরেকটা কেস হইতে পারে উপরের দিকে যাবে না, মানে কোনো একটা বিল্ডিং এর উপর থেকে তুমি ছুঁড়ে মারতেছ, এটা উপর দিকে না গিয়ে হয় সোজা যাইতে পারে, অথবা একটু নিচের দিকে এরকম করে কোণ করে যাইতে পারে। দুই ধরনের ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে তুমি ভূমি সমান্তরালে ছুঁড়ে মারবা ছাদ থেকে, অথবা আরো একটু কোণ করে নিচের দিকে ছুঁড়ে মারবা। তাহলে এটার নাম কি দেয়া যায়? উপরে না। উপরে না গেলে, তুমিও লিখে রাখো তোমার মতো করে, উপরে না গেলে মানে উপরের দিকে যাবে না, যেখান থেকে ছুঁড়ে মারছো মানে সর্বোচ্চ সমান সমান যেতে পারবে, না হলে নিচের দিকে আসবে। আরেকটা কেস বুঝে ফেলছো তুমি, যে এবার উঁচু থেকে আরো উঁচুতে মারবো আমরা। এই যে সমান রেখাটা আছে, এর থেকে আরো একটু উঁচুতে মারবো, থিটা নট কোণে ভি নট বেগে। তাহলে এটা নাম দিলাম আমরা উপর থেকে আরো উপরে, উপর থেকে আরো উপরে। ঠিক আছে, তিনটা কেস। এখন এই যে কতটুকু উঁচু এটা আমাদের জানতে হবে। মনে করো 8 মিটার উঁচু একটা দালানের বিল্ডিং এর উপর থেকে মারা হয়েছে, এখানেও ধরলাম এটা এইচ। তাহলে আমাদের সূত্রগুলো কি হবে? বাম পাশের সূত্রগুলো একটু লিখি। আচ্ছা, প্রথমে কমন সূত্রগুলো লিখি। প্রত্যেক ক্ষেত্রে আলাদা হবে না, সমীকরণগুলো আলাদা হবে না, সবকিছু আলাদা হবে না। প্রথম দুইটা কমন হবে, তারপরে একটু চেঞ্জ। কমন গুলো একটু লিখি। আগে মনে আছে নিশ্চয় তোমাদের, আমাদের ভিএক্স সবসময় একই থাকবে। ভিএক্স ইকুয়াল ভি নট কস থেটা নট, এটা প্রত্যেকটা ক্ষেত্রে একই। ভিএক্স ইকুয়াল ভি নট কস থেটা নট, মানে এক অক্ষ বরাবর বেগের কোনো পরিবর্তন হয় না আসলে, কারণ ওইখানে ত্বরণ নাই, এটা আমরা সবাই জানি। তাহলে ভিএক্স ইকুয়াল টু ভি নট কস থেটা নট, তিন ক্ষেত্রে একই। ভি আমাদের এক্স এর ক্ষেত্রে কি হবে? এক্স এর ক্ষেত্রে একই রকম, ভি নট কস থেটা নট ইন্টু টি, টি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তিন ক্ষেত্রে। একটু লিখে নেবা সবাই, নাহলে ভুলে যাবা কিন্তু। cos θ নট ইনটু টি, x ইকুয়াল ভিটি যে সূত্রটা কি, x ইকুয়াল ভিটি যে সূত্রটা, x ইকুয়াল ভি নট cos θ নট ইনটু টি। এটুকু ছিল কমন তিনটা কেসের ক্ষেত্রে, তিন ধরনের প্রাসের ক্ষেত্রেই কমন। এখন ভিন্নটা কোথায়? প্রথমটার ক্ষেত্রে জানাটা আগে লিখি। আমরা জানি যদি ভি ওয়াই হয়, কিছুক্ষণ আগে ব্যবহার করছি আমরা, তো ভি নট সাইন থেটা নট মাইনাস জিটি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ওইটার মতো করে। আর যদি ওয়াই এর কথা বলি আমরা, তাহলে ওয়াই এর সমীকরণটা ছিল আমাদের ভি নট সাইন
থিটা নট টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এটা আমাদের জানা আছে, এটা আমাদের জানা সূত্র। এখন উপরে থেকে ছুঁড়ে মারলাম আর উপরে যাবে না, এই ক্ষেত্রে ভিওয়াই আর ওয়াই এর সমীকরণটা মুখস্থ করবো এখনই। ভিওয়াই এর সমীকরণটা একটু চেঞ্জ হবে, দেখো এটা হচ্ছে ভি নট সাইন থিটা নট প্লাস জিটি, মাইনাসের জায়গায় প্লাস হবে, এখানে মন্দন হবে না, কারণ নিচের দিকে ছুটে মারলে ত্বরণই হবে সবসময়, নিচের দিকে ফেলে দিলে সবসময় ত্বরণই হবে, এই জন্য আর এখানে মাইনাস হবে না, তোমরা এটা জানো। তারপরে এইবার এইখানে থেকে যে মারলাম আমি, কত দূর পর্যন্ত আসবে, ওয়াই অক্ষ বরাবর কত দূরত্ব অতিক্রম করবে, এটার জন্য সমীকরণের ক্ষেত্রে আমাদের প্লাসই হবে। এখানে যে মাইনাস ছিল মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটাও হবে না, তাহলে সাইন থিটা নট ইন্টু টি প্লাস হাফ জিটি স্কোয়ার। মোট কথা এখানে কি হবে, ত্বরণ হবে, জি এর সব জায়গায় প্লাস হবে। থার্ড কেসটা একটু ক্রিটিক্যাল, এটা একটু মুখস্থ রাখবা, ম্যাথের ক্ষেত্রেও কিন্তু এগুলো খুবই কাজে দিবে তোমাদের। ম্যাথ তো তোমরা অনেক কিছু ফিজিক্স পাওয়া যাবা। তৃতীয় ক্ষেত্রটা কি ছিল একটু মনে করো, খেয়াল করো, উপর থেকে আরো উপরে, উপর থেকে যদি আরো উপরে ছুটে মারি, তাহলে বেগের ক্ষেত্রে আমাদের সমীকরণটা একটু মনে রাখতে কষ্ট হয়, মাইনাস ভি নট সাইন থিটা নট, বেগের উপাংশটাই মাইনাস আর জিটি প্লাস, ঠিক আছে? ওকে, আর ওয়াই এর ক্ষেত্রে না আমি এইচ লিখতে চাচ্ছি, তাহলে এইচটাই লিখি, ওয়াই বা এইচ একই কথা, আমি এখানে এইচ লিখতে চাচ্ছি। ওকে, এখানেও ভি নটের সামনে মাইনাস, মাইনাস লিখতে ভুলে গেলাম, সাইন থিটা নট প্লাস হাফ জি টি স্কোয়ার। সমীকরণগুলো একটু পার্থক্য আছে, আমি আবার বলে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করে নাও। মাঝখানে উপরে যদি না যায়, যদি নিচের দিকে আসে, নিচের দিকে আসে, তাহলে সমীকরণটা হয়ে যাবে প্লাস, সবকিছুই প্লাস, এখানে সবই প্লাস, অল প্লাস, অল প্লাস। আর যেটা প্রথমে শিখছিলাম, এটা জি এর সামনে মাইনাস হইতো, কারণ উপরের দিকে যখন যায় তখন মন্দন হইতে থাকে, তখন মন্দন হইতে থাকে, তো জি এর জন্য এখানে সব সূত্রে মাইনাস চলে আসে, জি এর সামনে মাইনাস চলে আসে। সবার লাস্টেরটা উপর থেকে আরো উপরে যখন ছুঁড়ে মারি, তখন আমাদের সূত্রের ক্ষেত্রে বেগের আনুভূমিক যে উপাংশটা, বেগের আদি যে উপাংশটা, এটার সামনে মাইনাস চলে আসে আর জিটা প্লাস থেকে যায়, জিটা প্লাস থেকে যায়। এটা কিছু কাজ করার পরে এরকম হয়েছে, তুমি মুখস্থ হিসেবে শিখে নাও, ঠিক আছে? ওকে, এবার আমরা যে সূত্রগুলো শিখলাম, এই সূত্রগুলো পরীক্ষায় কিন্তু আমাদের আসে, প্রায় আসে। 2 নম্বর মাঝখানেরটার ক্ষেত্রে একটা স্পেশাল কেস আমরা দেখি এখনই। মাঝখানের কেসটা যদি এরকম হয় যে সমান্তরালে ছুঁড়ে মারা হয়েছে, ভূমির সমান্তরালে ছুঁড়ে মারা হয়েছে, তাহলে সমীকরণগুলি কিরকম হবে, নিক্ষেপণ কোণ কত হবে, 0 ডিগ্রি। মাঝখানের এই কেসের ক্ষেত্রে যদি এইদিকে ছুঁড়ে মারা হয়, তাহলে ভূমির সাথে উৎপন্ন কোণ হবে 0 ডিগ্রি, তাহলে থিটা নট হবে 0 ডিগ্রি। থিটা নট 0 ডিগ্রি হলে তাহলে আমাদের সমীকরণগুলো কি দাঁড়ায়, সমীকরণগুলো এইগুলো তো cos 0 হলে 1 হয়ে যাবে, টেনশন নাই। আমরা ভিওয়াই আর ওয়াই এই দুটো সমীকরণটা দেখি। ভিওয়াইটা কি হবে, সাইন 0 হলে পুরোটা 0 হয়ে যাবে, cos এর ক্ষেত্রে তো তাও কিছুটা থাকে, তাহলে এইটুকু পুরোটা 0 হয়ে যাবে। তো ভিওয়াই হবে জিটি এর সমান, আর ওয়াই বা এইচ সেটা হবে এই সাইনের অংশটুকু 0 হয়ে গেলে হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার। এটা কিন্তু তোমাদের খুব পরিচিত একটা ফরম্যাট, 9-10 থেকে পড়ে আসতেছ, হাফ জিটি স্কোয়ার। কেউ কি বলতে পারবে যে ওয়াই ইকুয়াল হাফ জিটি স্কোয়ার বা এইচ ইকুয়াল হাফ জিটি স্কোয়ার, এই সমীকরণটা কোন ধরনের সমীকরণ হিসেবে পড়ছো 9-10 এ? কার মনে আছে ওয়াই ইকুয়াল হাফ জিটি স্কোয়ার, বলো? % আর একবার বলবেন? এই ওয়াই ইকুয়াল হাফ জিটি স্কোয়ার এই সমীকরণটা 9-10 এ পড়ছো, তুমি কি হিসেবে পড়ছো?
এই সমীকরণটা স্যার গতি সমীকরণ পরন্ত পরন্ত বস্তু সমীকরণ হিসেবে সমীকরণ হ্যাঁ, কে বলছে এটা? স্যার আমি মুবাশশিরা। ওকে, ঠিক আছে। আমরা পরন্ত বস্তু সমীকরণ হিসেবে পড়ছিলাম এরকম h ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এরকম পড়ছিলাম, হাফ জিটি স্কোয়ার এরকম পড়ছিলাম। তো এখন পরন্ত বস্তুর ক্ষেত্রে যদি এটাকে ছেড়ে দেওয়া হয় তাহলে আদিবেগ শূন্য হয়ে যায়, আদিবেগ শূন্য হয়ে যায় আমরা পড়ছিলাম। তাহলে তখন হয় h ইকুয়াল হাফ জি টি স্কোয়ার। ঠিক আছে, তা আমরা কিন্তু এটা পড়ছিলাম পরন্ত বস্তু হিসেবে, আর আমাদের কেসটা কিন্তু পরন্ত না। আমাদের কেসটা কি, বিল্ডিং এর উপর থেকে এরকম করে সমান্তরালে সুজা ছুঁড়ে মারা হয়েছে, সমান্তরালে সুজা ছুঁড়ে মারা হয়েছে, তারপরেও সমীকরণ একই। এর অর্থ আমরা একটু দেখতেছি এখনই। এর অর্থ আসলে কি, মনে করো তোমার দুইটা কেস, একটা হচ্ছে একই বিল্ডিং এর ছাদে দাঁড়ায় আছো দুজন, একজন একটা বস্তুকে এইভাবে জাস্ট ছেড়ে দিলাম, মনে করো এটা 100 মিটার উঁচু বিল্ডিং, একটা বস্তুকে জাস্ট ছেড়ে দিলাম, মানে আদিবেগ শূন্য, ভি নট ইকুয়াল 0। আরেকজন কি করলো, একই বিল্ডিং এর ছাদ তাহলে 100 মিটার উঁচু হবে, 100 মিটার উঁচু। আরেকজন কি করলো, মনে করো 100 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে মারলো, এইভাবে 100 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ে মারলো। এখন দুইজনেরই ধারণা ছিল যেটাকে অনেক বেগে ছুড়ে মারছে এটা দেরিতে মাটিতে পৌঁছাবে, দেরিতে মাটিতে পৌঁছাবে। অনেকের ধারণা থাকতে পারে যে অনেক বেগে ছুড়ে মারা হয়েছে তাহলে দেরিতে মাটিতে পৌঁছানোর কথা, কিন্তু বাস্তবে আমাদের সমীকরণ কি পাইলাম, পরন্ত বস্তুর ক্ষেত্রেও পাইছি h ইকুয়াল হাফ জিটি স্কোয়ার, আর এইভাবে সমান্তরালে ছুড়ে মারার ক্ষেত্রেও আমরা পাইছি h ইকুয়াল হাফ জিটি স্কোয়ার, h ইকুয়াল হাফ জিটি স্কোয়ার। এখানে বেগের কোনো উপাংশ নাই, মানে বেগের কোনো প্রভাব নাই। এই সূত্রটা অতিক্রম করতে বেগ কোনো প্রভাব বিস্তার করতে পারে না, তার মানে দুটা একই সময়ে মাটিতে পড়বে। সমীকরণের মধ্যে বেগ নাই, তাহলে বেগের প্রভাব থাকবে কিভাবে? হ্যাঁ, যেটাকে এইভাবে ছুঁড়ে মারছিল সেটা দূরে গিয়ে পড়বে, আর যেটা ছেড়ে দিছিল এটা সরাসরি নিচে এসে পড়বে। ঠিক আছে, তোমাদের কিন্তু এরকম প্রশ্ন করতে পারে যে কোন একটা বস্তুকে ছেড়ে দেওয়া হলো একই বিল্ডিং এর ছাদ থেকে, আরেকটাকে অনেক জোরে ছুঁড়ে মারা হলো ভূমির সমান্তরালে, 0 ডিগ্রিতে হইতে হবে, না হলে কিন্তু হবে না। তাহলে কোনটা আগে মাটিতে এসে পড়বে? উত্তর হচ্ছে উভয়টি একই সময়ে মাটিতে এসে পড়বে, একই সময়ে মাটিতে এসে পড়বে। ওকে, এবার তোমাদের জন্য একটা গুড নিউজ, একটা দুইটা তিনটা পরীক্ষা হবে, 3 MCQ এক্সাম। এক্সাম 1 এটা হচ্ছে একমাত্রিক গতি, ক্লাস হবে, ক্লাসের পাশাপাশি পরীক্ষা হবে। একমাত্রিক গতি নিয়ে কয়েকটা 10টা 15টা বা 20টা এমসিকিউ দিলাম। 2 এটা হচ্ছে দ্বিমাত্রিক গতি, আর 3 হচ্ছে এই দুটার মিক্সচার। এক্সাম 3, তিনটা এক্সাম হবে নেক্সট কয়েকদিনের মধ্যে, হয়তো একদম। হ্যাঁ বলো। আমাদের কি ক্লাস প্রতিদিনই হবে? ক্লাস প্রতিদিন মানে কলেজে যে ক্লাস হবে সেটা কি প্রত্যেকদিনই হবে?